সেটার বেশিরভাগের সঙ্গে আমি একমত। এবং সেখান থেকে দু একটা কথা বলি যে বর্তমানে যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে থাকা একটা সরকার, ফলে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপযোগী একটা অর্থনৈতিক কাঠামো আসলে কিভাবে হতে পারে তার একটা দিক নির্দেশনা এই বাজেটে চেয়েছিলাম। কিন্তু আসলে আমরা দেখেছি যে মূলত আসলে এই কথাটা বহুবার বলা হয়েছে, তারপরে ফলে বললে এটাও গতানুগতিক হয়ে যায়, ফলে বাজেটও গতানুগতিক, এই কথাটা বলাটাও গতানুগতিক হয়ে গেছে। ফলে এই গতানুগতিকতায় কিন্তু আসলে আছে। এইটা থেকে আমাদের একটা উপলব্ধি হয় যে আসলে যদি জনগণের একটা রাজনৈতিক শক্তি জনগণের পক্ষে যে এরকম একটা অর্থনীতি গঠন করতে পারে, সেই রকম একটা রাজনৈতিক শক্তির উপস্থিতি ছাড়া, জনগণের অংশগ্রহণ ছাড়া, জনগণের চাপ ছাড়া আসলে বাজেটের একটা গুণগত পরিবর্তন হতে পারে না, কারণ তার একটা নতুন অর্থনৈতিক পরিকল্পনাও আসলে হতে পারে না। এই বাজেটটা বরং দেখায় যে এই সরকার নতুন করে গণ অভ্যুত্থানের সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হলেও তার যে পুরনো আমলাতন্ত্র এবং এই আমলাতান্ত্রিক কাঠামোর যে ধারাবাহিকতা, এই বাজেটে আসলে সেটাই প্রতিফলিত হয়েছে। যেভাবে আমলাতন্ত্র নির্ভর বাজেট প্রণয়ন করা হয়, তারই ধারাবাহিকতা এখানে রক্ষিত হয়েছে। এবং আমরা খুব স্পষ্টভাবে দেখব যে বাংলাদেশে যদি আমরা চিন্তা করি যে আসলে এখানে সম্পদের অসাম্যের কথা যদি চিন্তা করি, এটা মাপার একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে, সেটাকে বলা হয় জিনি কোএফিসিয়েন্ট। এটা বাংলাদেশে বর্তমানে 0.57। এটা 5-এর বেশি চলে গেলে বোঝা যাবে যে এটা এই দেশে অসাম্য অনেক বেশি পরিমাণে আছে। তার মানে এখানে কিছু লোক অনেক টাকা অর্জন করছে, কিন্তু অধিকাংশ লোক আসলে সেই টাকা অর্জন করতে পারছেন না। কিন্তু এই যে অধিকাংশ লোক যারা পারছেন না, তাদের উপরে এখানে কর বেশি চাপানো হয়েছে। বাজেটে প্রায় 2/3 কর আসবে হচ্ছে যারা এরকম বড় লোক নন তাদের কাছ থেকে, এবং প্রত্যক্ষ আয় যার ভেতরেও আসলে এই অংশের লোক আছেন, সেখান থেকে প্রত্যক্ষ কর সেখান থেকে আসবে মাত্র 33%। সেটা ফলে যারা অপেক্ষাকৃত বেশি ধন সম্পদের মালিক তারা কম কর দিচ্ছেন, আর যারা একেবারেই যাদের নুন আনতে পান্তা পড়ে তাদেরকেও কর দিতে হচ্ছে। ফলে বাংলাদেশের কর ব্যবস্থাটা মোটেই দরিদ্র বান্ধব নয় বা জনগণ বান্ধব নয়, এটা খুব স্পষ্ট হয়। ফলে এটার একটা পরিবর্তন দরকার ছিল, এই পরিবর্তনের জায়গাটা তারা নিয়ে আসেন নাই। এই মূল্যস্ফীতি সত্ত্বেও যে নিম্ন সীমা সেটাকে আসলে একই রাখা হয়েছে। এখানে যারা উচ্চ হারে যাদের কর দেওয়ার কথা, সেই প্রগ্রেসিভ ট্যাক্স আরোপ করা যেত, সেটা করা হয় নাই। ধরা যাক যদি আমরা আসি যে শিক্ষা খাতে বরাদ্দ, এই শিক্ষা খাতে বরাদ্দের আমরা একটা ধারাবাহিক অবনমন লক্ষ্য করে যাচ্ছি যে বাংলাদেশে প্রায় প্রত্যেক বছর শিক্ষা খাতে বরাদ্দ কমে, প্রত্যেক বছর শিক্ষা খাতে বরাদ্দ কমে এবং বরাদ্দ কমাটা অব্যাহত আছে। এবং এই জিডিপির তুলনায় যদি আপনারা হিসাব করেন, তাহলে এই শিক্ষা খাতে বরাদ্দ কমাটা এটা একটা, এবং শিক্ষা খাতে এই ব্যয়টা কিভাবে হচ্ছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন এখানে শিক্ষা খাতে প্রায় 71% ব্যয় হয় হচ্ছে যে এখানে কেন্দ্রীয় পরিচালনার জন্য, আর 29% ব্যয় হয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, অর্থাৎ সরাসরি যেখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করেন সেখানে মাত্র 29%, অর্থাৎ শিক্ষকদের বেতনাদি, পাঠ্যোপকরণ, তারপরে লাইব্রেরি ইত্যাদি যত কিছু আছে সবকিছু মিলায় হচ্ছে 29%। আর এই কাঠামোটাকে চালু রাখতে যে আমলাতান্ত্রিক খরচ সেটা হচ্ছে 71%। এখানে তারা একটা পরিবর্তন আনতে পারতেন এবং প্রত্যেকটা বিদ্যালয়ে একটা করে ভালো মানের পাঠাগার, ভালো মানের ল্যাবরেটরি এবং শিক্ষা উপকরণ এটা সরবরাহ করার ব্যবস্থা তারা করতে পারতেন। এটা একটা ভালো উদাহরণ হতে পারত। একইভাবে বলা যায় স্বাস্থ্য খাতের কথা। স্বাস্থ্য খাতে প্রত্যেকবারই বলা হয় স্বাস্থ্য খাত তো আসলে টাকা দিয়ে লাভ নাই, কারণ হচ্ছে যে এই স্বাস্থ্য বিভাগ আসলে টাকা খরচ করতে পারে না। হ্যাঁ, প্রত্যেকবারই টাকা, এটা সত্য কিছু না। তাহলে এইটা আপনার তো নির্ধারণ করার কথা, আপনি যদি বাস্তবায়নক একটা বাজেট করতে চান তাহলে নির্ধারণ করার কথা যে আসলে স্বাস্থ্য খাতে কোথায় বরাদ্দ দিলে এটা ব্যয়টা ঠিক মতো হবে। সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে স্বাস্থ্য খাতে যদি ঔষধ এবং যে সার্জিক্যাল সামগ্রী বলে যা আছে, যেটা আসলে জনগণের সরাসরি কাজে লাগে, এই খাতে কোনোদিন টাকা ফেরত আসে না। তাহলে এখানে তারা বরাদ্দ বাড়াতে পারতেন। তাতে কি হতো, তাতে জনগণের উপরে যে স্বাস্থ্য ব্যয়ের ভার, সেই স্বাস্থ্য ব্যয়ের ভার আসলে কিছুটা হলেও লাঘব হতো। ফলে তারা এটার ক্ষেত্রে একটা ভালো উদাহরণ তৈরি করতে পারতেন। আমাদের আশা থাকবে
যে এই যে এই কথাগুলো আমরা বলছি, এই কথাগুলো তারা যখন বাজেটকে আবার বিবেচনা করবেন, পুনর্বিবেচনা করবেন, তখন এটা তারা করবেন। এই কিছুদিন আগেও আপনারা দেখবেন যে একজন উপদেষ্টা বললেন যে আগে আওয়ামী লীগ আমলে যা এখানে সামাজিক সুরক্ষায় ব্যয় হতো তার 50 ভাগই হচ্ছে ভুয়া। কথাটাতে সত্যতা আছে। তাহলে এইবার নতুন করে আসলে এই ভুয়াগুলো চিহ্নিত করার কোনো ব্যবস্থা না করে আবার বরাদ্দ দেওয়া হচ্ছে, কারণটা কি? তাহলে এই বরাদ্দ দেওয়ার আগে চিহ্নিতকরণটা দরকার ছিল। এইখানে কিভাবে আসলে রাজনীতিকৃত হয় পুরো জিনিসটা, যেটা আসলে সত্যিকার অর্থে যারা উপকারভোগী তারা পান না, সেই জায়গাটা উপভোগী যাদের হওয়ার কথা তারা পান না, সেইটা বিষয়টা তো আসলে ক্লিয়ার করা দরকার ছিল, এবং এই সরকারের সেই সুযোগটা ছিল, সেই সুযোগটা তারা আসলে কাজে লাগাতে পারেনি। ফলে এই সমস্ত জায়গাতে আমরা মনে করি যে এগুলোর সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা,